ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারে ব্যাপক চাপ তৈরি করেছে। যুদ্ধে তেহরানের কৌশলী অবস্থান ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে বাধ্য করেছে। ফলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পর ডোনাল্ড ট্রাম্পকে কার্যত খালি হাতে পিছু হটতে হচ্ছে। এই বিপর্যয়ের মধ্যে মার্কিন নীতি নির্ধারকদের অদূরদর্শিতাকে দায়ী করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। ফেব্রুয়ারিতে ইরানে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে তখন অনেকেই এমন ধারণা করেছিলেন যে সহজেই তেহরান মার্কিন কবজায় চলে আসবে। সামনে ছিল ভেনেজুয়েলায় ক্ষমতা পরিবর্তনের টাটকা উদাহরণ। প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। কিন্তু পরে যুদ্ধের বাস্তবতা এমন সরল পথে হাঁটেনি। যত সময় গিয়েছে ততই পরিস্থিতির নিয়ন্ত্রণ চলে গেছে ইরানের হাতে। মাঝে কারি কারি ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে ওয়াশিংটনকে। পেন্টাগন বলছে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৩.৫ লাখ কোটি টাকার বেশি। সমালোচকদের দাবি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইডি কেস দাবি করেছেন ইরানের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্তত ৩৯টি সামরিক বিমান ধ্বংস হয়েছে, ক্ষতি হয়েছে আরও 10টি বিমান। শুধু সংখ্যাগত পরিসংখ্যান নয়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভাবমূর্তির। তেহরানের কৌশলের কাছে খুঁচট খেয়েছে ওয়াশিংটনের অপরাজেয় ভাবমূর্তি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়া যেমন লজ্জার, তেমনি যুদ্ধ চালিয়ে যাওয়া হবে বিপজ্জনক। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রযুক্তি ও সামরিক সক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভরাডুবি হয়েছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার একটি নিরর্থক প্রচেষ্টায় পরিণত হতে যাচ্ছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। বছরের পর বছর ধরে চলা বাজেট অনিশ্চয়তার অবসান হলো। নিউ ইয়র্ক সিটি ৩টি প্রধান পাবলিক লাইব্রেরির জন্য এলো ঐতিহাসিক ঘোষণা। ২০২৭ অর্থবর্ষের নির্বাহী বাজেটে লাইব্রেরিগুলোর জন্য স্থায়ীভাবে ৩১.৭ মিলিয়ন ডলার বরাদ্দ নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। এই নতুন তহবিলে শহরের গ্রন্থাগারগুলোর মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় ৫৩০ মিলিয়ন ডলারে। নিউ ইয়র্কবাসীর জন্য, বিশেষ করে যারা প্রতিদিন লাইব্রেরির উপর নির্ভর করেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। মামদানি বলেন, লাইব্রেরিগুলো কেবল বই পড়ার জায়গা নয়, এগুলো এমন এক আশ্রয়স্থল যেখানে মানুষ কাজের সন্ধান করে, তাপপ্রবাহের সময় স্বস্তি পায় এবং সামাজিক বন্ধন গড়ে তোলে। It is a pleasure to be here alongside partners, whether it be the Deputy Speaker, whether it be the heads of public library systems, because we are all here with an understanding of the value of these kinds of institutions. No matter how much money you make, what language you speak, or where you live in the 5 boroughs, New York City's 220 library branches are for you. নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া সেনাদের অভিযানে ইসলামিক স্টেট আইএসের জ্যেষ্ঠ কমান্ডার আবু বিলাল আল মিনুকি নিহত হয়েছেন। তিনি আইএসের বৈশ্বিক সেকেন্ড ইন কমান্ড ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তার নির্দেশে মার্কিন বাহিনী ও নাইজেরিয়া সশস্ত্র বাহিনী সুপরিকল্পিত অভিযান পরিচালনা করেছে। দেশটিতে খ্রিস্টানদের উপর নির্যাতনের অভিযোগও করেছেন তিনি। কানাডার বৃহত্তম শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়ে উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সঙ্গে প্রশিক্ষণ ও বৈঠকে অংশ নিয়েছে বলে জানিয়েছেন কানাডার গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সিবিসি নিউজ। সংবাদ মাধ্যমটি এক ভিজুয়াল তদন্তে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী কানাডা ভিত্তিক সেকেন্ড সানস কানাডা নামের সংগঠনের সদস্যরা গত মার্চে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও সাউথ ক্যারোলিনায় গিয়ে বিভিন্ন অ্যাক্টিভ ক্লাবের সদস্যদের সঙ্গে প্রশিক্ষণ নেয়। তারা সাক্ষাৎ করে রবার্ট র্যান্ডোর সঙ্গেও, যিনি আন্তর্জাতিকভাবে উগ্র ফ্যাসিবাদী অ্যাক্টিভ ক্লাব আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ছড়ানো কিছু ছবিতে দেখা যায় মুখ আড়াল করা কয়েকজন ব্যক্তি রবার্ট র্যান্ডোর সঙ্গে দাঁড়িয়ে আছেন। সিবিসি তাদের কয়েকজনকে সেকেন্ড সানস কানাডার সদস্য হিসেবে শনাক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির গুরুত্বপূর্ণ ইঙ্গিত।